কোন অবস্থাতেই ৭১-এর সঙ্গে ২৪-এর তুলনা যারা করে তারা ৭১-কে অপমান করে লাভ হয় না। ৭১ প্রতিষ্ঠিত, তারা বরং ২৪-কে খাটো করে, ২৪-কে ইতিহাসের অস্তাচলের দিকে নিয়ে যায়। এই যে কৃতিত্বের দাবি, এইগুলো দাবি হচ্ছে স্রেফ ২৪-এর ইতিহাসকে কলঙ্কিত করা। বাংলাদেশের অনেক ত্যাগী বামপন্থী নেতারা এখন বুঝতে পেরেছে, কিন্তু তাদের দিন মানে তাদের ওই বুঝতে অনেক দেরিতে উপলব্ধি, তারা ট্রেন মিস করেছে। যে বাংলাদেশের মতো একটা উদার গণতান্ত্রিক দেশে চরম বামপন্থী হয়ে ধর্মকে বিসর্জন দিয়ে যেরকম মানুষ রাজনীতি গ্রহণ করবে না, ঠিক সেরকম মুক্তিযুদ্ধকে বিসর্জন দিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে ইনিয়ে বিনিয়ে কথা বলে ২৪-এর একটা গণঅভ্যুত্থানকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে এই ৭১-কে খাটো করার চেষ্টা, এটাও বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। উনি একটা চমৎকার কথা বলেছেন যে বাংলাদেশে দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে, এটা উদ্বেগ। এবং উনি ওনার দলকে ক্লিয়ার করেছে, ওনার দল উদার গণতান্ত্রিক দল। আমি এবং এটা যেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম জিয়া তো আমাদের সবার শ্রদ্ধা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেন এই প্র্যাকটিসটা করে দেখান। দেখেন, একটা আন্দোলন যখন বিজয় লাভ করে তখন এইটার কৃতিত্ব নেওয়ার জন্য সমস্ত ব্যক্তি উঠে পড়ে লাগে। ধরেন অন্যান্য আন্দোলনের মতো যদি এই আন্দোলন ব্যর্থ হতো, তাহলে কেউই এই আন্দোলনের কৃতিত্ব দাবি করত না। মুশকিলটা হয়ে গেল এই আন্দোলনের কৃতিত্বের শুরুটা কোত্থেকে হলো? শুরুটা হলো আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন গত বছর সেপ্টেম্বরে জাতিসংঘে গেলেন, সেখানে তিনি এখনকার তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলমকে বললেন যে হি ইজ দ্য মাস্টার মাইন্ড এবং এভরিথিং ওয়াজ প্ল্যান্ড মেটিকুলাস ডিজাইন। এইখান থেকেই শুরু হলো আপনার আন্দোলনের বাকি অংশরা সবাই যার যার অবস্থান ব্যাখ্যা করা। কারণ না হলে তো ওই দিন যদি ইউনূস সাহেব এই বিতর্ক না তুলতেন এবং মেটিকুলাসলি না বলতেন, তাহলে হয়তো বাকিরাও এত চেষ্টা করতো না। এখানেই আমাদের জাতির সমস্যা, যে আমরা যাদেরকে পরম শ্রদ্ধায় ভালোবাসায় সিক্ত করি মনের শ্রদ্ধাঞ্জলি দিয়ে, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তারা কিন্তু মিনিমাম কোনো রেসপন্স, মিনিমাম কোনো ভালো কাজ গত ৫৪ বছরও কেউ করেনি, ক্ষমতাসীন যারাই ছিল। ইউনূস সাহেবও, যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের দীর্ঘদিনের সঙ্গী এবং ২০০৫ সালে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তখন তিনি সিপিডির এক্সিকিউটিভ ডিরেক্টর, তিনি সৎ লোকের সন্ধানে নির্বাচন ব্যবস্থা সংস্কার এগুলো নিয়ে সারা দেশে সিপিডি সেমিনার করেছে। তো সেই ডক্টর ইউনূস সাহেবের ঘনিষ্ঠ জন, সব দিক দিয়ে মার্কিন ঘেঁষা দুজনই, তো তারা সেই ডক্টর দেবপ্রিয় এবং এই সরকারও তাকে এই যে কত টাকা বিদেশে পাচার করেছে বিগত আওয়ামী লীগ শাসনামলে, সেটারও কমিশনের চেয়ারম্যান বানিয়েছিল সেই ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। কিন্তু আমি ভেবেছি ওইটা নিয়ে আপনি আগে আলোচনা করবেন। তিনি কিন্তু পরশুদিন, বোধহয় গত পরশুদিন, একটা সেমিনারে প্রকাশ্যে বলেছেন যে ইউনূস সাহেব এই অন্তর্বর্তী সরকারের এক্সিট প্ল্যান নিয়ে ভাববার সময় এসেছে। ইউজুয়ালি এক্সিট প্ল্যান কি? ইউজুয়ালি এক্সিট প্ল্যান হচ্ছে নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন, যে দল বিজয়ী হবে সেই দল ক্ষমতা সরকার গঠন করবে, তার কাছে দায়িত্ব হস্তান্তর করবে। তো এইখান থেকেই বোঝা যায়, দুঃখিত, যে একটা মানে এই সরকারও তার নানা ১১ মাস ১২ মাস তো হতে চললো, ৮ তারিখের শপথ নিয়েছিল, তো ১২ মাসের মধ্যেই তাদের সমস্ত আপনার গ্রহণযোগ্যতা, ভালোবাসা, শ্রদ্ধা, যে কারণে আসিফ নজরুল এবং আরেক উপদেষ্টা এবং এই যে প্রেস সচিব, আমি তো বলি সে ডেপুটি চিফ অ্যাডভাইজারের মতো ক্ষমতাসীন শফিকুল আলম, তারা ৯ ঘন্টা মাইলস্টোনে গিয়ে অবরুদ্ধ থাকলো। বিশেষ করে আসিফ নজরুলের অবরুদ্ধ হওয়া, যিনি ছাত্রদের কাছে এত প্রিয় ছিলেন, সব ছাত্রদের কাছে, হাসিনা আওয়ামী লীগ ফ্যাসিস্টদের সমর্থক বাদে, কিন্তু সেখানেও তিনি ৯ ঘন্টা অবরুদ্ধ থাকলেন। এবং অবরুদ্ধ থাকার পরে যার যে মানসিক যন্ত্রণা হোক না কেন, তারপর তিনি যে কার্যক্রম কথাবার্তা উল্টাপাল্টা বলা শুরু করলেন, আমাদের ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধকে, পাকিস্তান সেনাবাহিনীর বর্বরতাকে তিনি শেখ হাসিনার এই
এই অত্যাচারের সঙ্গে তুলনা করলেন, আবার সেটা স্থিরও থাকতে পারলেন না, 2 দিন পর না 1 দিন পর বোধহয় ক্ষমা চাইলেন। মানে এই সব বিষয়গুলোই দেখেন। আমি তো সাহস বলবো মেহের আফরোজ শাওনের। শাওন বলেছে তাহলে আপনার দাদা শ্বশুর কি ঠাটা পড়ে মারা গিয়েছিল? আমি আমার মুক্তিযোদ্ধা পিতা আব্বার সঙ্গে জিজ্ঞেস করছিলাম, পিরোজপুরের ওইখানে পাকিস্তান আর্মি 3 জনকে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে লাশ জ্বালিয়ে দিয়েছিল। একজন ছিল মিজানুর রহমান, ওখানকার ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, আমার আব্বার এক ব্যাচ সিনিয়র ইপিসিএস। হুমায়ুন আহমেদ সাহেবের বাবা ফয়জুদ্দিন সাহেব এসডিপিও ছিল, আরেকজন ছিল সেকেন্ড অফিসার ওই থানার, মানে ম্যাজিস্ট্রেটের পরে। তো যদিও এই বিচারের সময় হুমায়ুন আহমেদের ফয়েজ আহমেদের আরেক সুযোগ্য পুত্র, খুব বুদ্ধিজীবী ডক্টর জাফর ইকবালকে সাক্ষী হিসাবে ডাকা হয়েছিল, উনি সাক্ষ্য দিতে আসেননি ওনার বাবার এসব বিভিন্ন হত্যা মামলা। যাই হোক, সেটা বড় কথা না, ওনার বাবা শহীদ। এবং আমার কাছে, আমি এটা আসিফ নজরুলের এই অসাধারণ একটা বোকামি এবং জানি না কি উদ্দেশ্যে বলেছে, তারপরে আমার লাইব্রেরি থেকে, আমার নিজস্ব বাসার লাইব্রেরি থেকে এই বই বের করলাম। এটা আমি আমার কলেজ জীবনে পড়েছিলাম। এটা লিখেছেন উইকনেস টু সারেন্ডার, বইয়ের নাম। এটা একটু আপনাদের টকশো গুলো সবাই দেখে, তো এই জন্য একটু বলা দরকার। এটা হচ্ছে আপনার লিখেছেন মেজর সিদ্দিক সালি। এই বই প্রকাশিত হয়েছে 1977 সালে, এবং এই মেজর সিদ্দিক সালি ছিলেন আপনার টিক্কা খানদের বা এই যে নিয়াজিদের গভর্নমেন্টের পাবলিক রিলেশন অফিসার। উনি পরে মারা গেছেন ব্রিগেডিয়ার জেনারেল হয়ে 1988 সালে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জিয়াউল হকের সঙ্গে প্লেন দুর্ঘটনায়, বা যাই হোক, যে হত্যাকাণ্ড যা হয়েছে। তো ওনার বইতে আছে যে একদিন সন্ধ্যায় তাদের ঢাকা ক্যান্টনমেন্টের তাদের যে আর্মিদের পার্টি হয়, সেই পার্টিতে এক তরুণ মেজর এসে বলছে যে সিদ্দিক ভাই, মানে পাকিস্তানি মেজর, আমি আমার বাকি জীবন আর অনুতপ্ত থাকবো যে কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতারা এসে খবর দিয়েছিল এপ্রিলের 12-13 তারিখে যে ঢাকার অদূরে কেরানীগঞ্জে আপনার মুক্তিযোদ্ধা বা তাদের ভাষায় দুষ্কৃতিকারীরা জড়ো হয়েছে, এদেরকে অ্যাকশনে যেতে হবে। বলে আমি পুরা কেরানীগঞ্জের ওই এলাকা কর্ডন করে, অ্যাম্বুশ করে, নির্বিচারে কাউকে আমি রেহাই দেইনি, আমরা কিলিং করি। পরে আমি লাশ দেখতে গিয়ে আগ্রহ করে দেখি কি অবস্থা, গিয়ে দেখি যে তরুণ যুবক তো দূরের কথা, বয়োবৃদ্ধ, মহিলা এবং শিশু। এবং ওই মেজরের বক্তব্য হচ্ছে, পাকিস্তানি মেজরের, যে রেস্ট অফ দ্য লাইফ আই শ্যাল নেভার ফরগেট অ্যান্ড আই এম রিপেন্টেড, আমি অনুতপ্ত থাকবো। এবং পাকিস্তানিরাই হামদুর রহমান কমিশন জাস্টিস করেছে, সেখানে মুক্তিযুদ্ধের গণহত্যা, বুদ্ধিজীবী হত্যা এবং বাঙালি, না আমি বলছি, বাঙালি ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর 2-3টা দল যদি সহায়তা না করতো, বাড়ি চিনিয়ে না দিত, ঠিক যেরকম এই 24-এ গণ আন্দোলনের আগে ওই দল থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ বাড়ি চিনিয়ে দিয়েছে, এ হচ্ছে বিএনপি করে, এ হচ্ছে অমুক দল করে, এ ছাত্র দল করে, তো সেরকম এই গণহত্যা হতো না। কাজী কোন অবস্থাতেই 71-এর সঙ্গে 24-এর তুলনা যারা করে, তারা 71-কে অপমান করে লাভ হয় না। 71 প্রতিষ্ঠিত, তারা বরং 24-কে খাটো করে, 24-কে ইতিহাসের অস্তাচলের দিকে নিয়ে যায়। এই যে কৃতিত্বের দাবি, এগুলো দাবি হচ্ছে থ্রেট 24-এর ইতিহাসকে কলঙ্কিত করা। 24-এ ইতিহাস, আমি বহুদিন আগে আপনার এই টকশোতে বা বাংলাদেশের অন্যান্য টকশো গুলোতে বলেছি, 24-এর জনগণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে 2টা মেসেজ দিয়েছে। একটা মেসেজ আওয়ামী লীগ সহ ক্ষমতাসীনদের এবং এস্টাবলিশমেন্ট এবং ভবিষ্যতে যারা নির্বাচনের মাধ্যমে বা গায়ের জোরে যে যেভাবেই ক্ষমতায় আসবে, যে তোমার আর্মি থাকবে, তোমার র্যাব থাকবে, তোমার পুলিশ থাকবে, তোমার গুন্ডা বাহিনী থাকবে, তোমার প্রশাসন থাকবে, তোমার ভারত থাকবে, চাই আমেরিকা থাকবে, জনগণ রাস্তায় নামলে ওই সরকারকে বিদায় নিতে হয়, হেলিকপ্টারে পালাক আর পুকুর দিয়ে সাঁতরায় পালাক বা নদীর ধার দিয়ে পালাক। আর আরেকটা মেসেজ দিয়েছে, যেটা আমাদের রাজনৈতিক দলগুলো বড় ছোট কেউ মূল্যায়ন করছে না, যে কারণে আরো সংকট ঘনীভূত হচ্ছে, যে বাংলাদেশের জনগণ হাসিনা পতনের জন্য শেষ আন্দোলনে কোন রাজনৈতিক দলের ব্যানারে নামেনি। শিবির যদি তখন বলতো যে আমরা এই ছাত্র আন্দোলন করছি, আই এম ডাউটফুল এত বড় গণ আন্দোলন হতো কিনা। বা জামাত যদি বলতো আমরা এই আন্দোলনে মাস্টার মাইন্ডের কাজ করছি, আমরা বুদ্ধি দিচ্ছি, আমরা লেখা দিচ্ছি, আমরা নাহিদকে ভিডিও বা বার্তা করে প্রচার করছি, আই এম ডাউটফুল বাংলাদেশের সাধারণ মানুষ নামতো না। কারণ জামাত শিবিরের মুক্তিযুদ্ধ নিয়ে তাদের এখনো অবস্থান সঠিক হয়নি, যে কারণে যতই
চেষ্টা করুক। বাংলাদেশে আমি একটা বলে দিই, দুইটা জিনিস মানে প্রতিষ্ঠিত হয়েছে গত 54 বছরে, যেটা আমাদের বাংলাদেশের অনেক ত্যাগী বামপন্থী নেতারা এখন বুঝতে পেরেছে, কিন্তু তাদের দিন মানে তাদের ওই বুঝতে অনেক দেরিতে উপলব্ধি, তারা ট্রেন মিস করেছে। যে বাংলাদেশের মতো একটা উদার গণতান্ত্রিক দেশে চরম বামপন্থী হয়ে ধর্মকে বিসর্জন দিয়ে যেরকম মানুষ রাজনীতি গ্রহণ করবে না, ঠিক সেরকম মুক্তিযুদ্ধকে বিসর্জন দিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে ইনিয়ে বিনিয়ে কথা বলে 24-এর একটা গণঅভ্যুত্থানকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে এই 71-কে খাটো করার চেষ্টা, এটাও বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আমি শেষ করি, সেজন্যই বিএনপির মহাসচিব বাংলাদেশের রাজনীতিতে একজন সজ্জন ব্যক্তি, যে কোনো ইভেন আওয়ামী লীগের অস্বীকার করে আনঅফিসিয়াল, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি খুব দুইটা চমৎকার কথা বলেছে। আমি এটা বলি আমার বক্তব্য শেষ করছি। এবং রবি ভাই এবং আমার বোন সবাই জানে, বাংলাদেশের মানুষও জানে, আমি বিএনপি করি না, বিএনপির সঙ্গে নানা সময় আন্দোলন করি, আবার বিএনপি ক্ষমতায় গেলে যদি অন্যায় করে তার প্রতিবাদ সবার আগে করব, তাতে যা হয় হবে। কিন্তু মির্জা ফখরুল সাহেবের দুটি বক্তব্য বলে আমার প্রথম পর্যায় শেষ করি। উনি একটা চমৎকার কথা বলেছেন যে বাংলাদেশে দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে, এটা উদ্বেগ, এবং উনি ওনার দলকে ক্লিয়ার করেছে, ওনার দল উদার গণতান্ত্রিক দল। আমি এবং এটা যেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম জিয়া তো আমাদের সবার শ্রদ্ধা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেন এই প্র্যাকটিসটা করে দেখান ইনশাল্লাহ যখন ক্ষমতায় যদি ওনারা যান। আর আরেকটা খুব তাৎপর্যপূর্ণ উনি কথা বলেছেন যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার আপনার চাঁদা দেখে উনি বেদনায় নীল হয়েছেন, আমরাও বেদনায় নীল হয়েছি। গত 11-12 মাসে ডক্টর ইউনূস সাহেবের ধারাবাহিক ব্যর্থতা এবং পুরো আন্দোলনকে বিভক্ত করা এবং সেই পুরাতন রাজনীতি চালু করা, মুক্তিযুদ্ধকে অপমান করা, এইগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগকে দ্রুত রাজনীতি ফিরে আসার যা যা উপাদান দরকার এই গত 12 মাসে তার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ধন্যবাদ।